বাজেট প্রণয়নে কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি, দাবি অর্থ উপদেষ্টার। ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্ট চক্র থেকে বের হতে চায় সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। সরকারের স্থায়িত্বের জন্য ৭০ অনুচ্ছেদ প্রয়োজন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অভিমত। প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ। আদালতের নির্দেশ অনুযায়ী দক্ষিণ সিটির মেয়রের শপথ গ্রহণ করাতে ইশরাক হোসেনের আহ্বান। ঈদের জন্য কর্মসূচি সাময়িক মুলতবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, নতুন বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব। কিছুটা গতানুগতিক হলেও কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা আরও বলেন, সংসদ না থাকলেও জাতির প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা থেকে জাতির সামনে বাজেট উপস্থাপন করা হয়েছে। দেশের সংকটকালীন অবস্থায় দায়িত্ব না নিলে অবস্থা আরও খারাপ হতে পারত। বলেন, সম্পদ সীমিত, চাহিদা অনেক প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে। এমন অবস্থায় বাজেট দেয়া হলো বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা ও সহমর্মিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এদিকে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, এবারের বাজেট বাস্তবমুখী, মিতব্যয়িতার। ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্ট চক্র থেকে বের হতে চেষ্টা করেছে সরকার। ঘোষিত বাজেটের অর্থনৈতিক প্রক্ষেপণগুলো আশাব্যঞ্জক, তবে তা বাস্তবায়নে কষ্ট হবে। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে, কালো টাকা সাদা করার সুযোগ একেবারেই বন্ধ করা উচিত। এটি জুলাই আন্দোলনের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক। রাজধানীর এক হোটেলে জাতীয় বাজেট ২০২৫-২৬ সিপিডির পর্যালোচনায় এ কথা বলা হয়েছে। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলা হয়েছিল, বাজেটের সামগ্রিক উন্নয়নে নজর দেয়া হবে, তবে এই প্রত্যয় বাজেটের পদক্ষেপে প্রতিফলিত হয়নি। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, ঘোষিত বাজেট অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও প্রত্যাশা পূরণের জায়গায় হতাশাজনক। শর্ত সাপেক্ষে সংবিধানে ৭০ অনুচ্ছেদ রাখার পক্ষে বেশ কিছু রাজনৈতিক দল। বিএনপি ও এনসিপি বলছে, সরকারের স্থায়িত্বের জন্য এই বিধান প্রয়োজন। মঙ্গলবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে বেরিয়ে এমন মন্তব্য করেন তারা। এছাড়া জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিলের বিরোধিতা করা যাবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি, তবে জামাত ইসলামী ও এনসিপি এ বিষয়ে একমত পোষণ করেছে। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাসের পক্ষে জামাত একমত পোষণ করলেও বিএনপি বলেছে, কোনোভাবেই ৩ মাসের বেশি হওয়া উচিত নয়। সকালে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ নির্বাচন কমিশন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, নিম্নকক্ষে নারী আসন ২৫% ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস করা, এই ৪টি বিষয়ে মঙ্গলবার আলোচনার কথা জানান। কোনো বিলের ক্ষেত্র ছাড়া অন্যান্য সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন, এই মতামতে প্রায় সব দল একমত হয়েছে বলে আমার বিশ্বাস হয়েছে। কেউ কেউ অবশ্য সংবিধান সংশোধনের বিলটা বাদ দিতে চান, সেটা কয়েকটা দলের। সংবিধান সংশোধন ইস্যুটা আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা একটার সাথে তো একমত আছি, আমাদের প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই 3টা পয়েন্ট 70-তে যে সংশোধনী, এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় অনুসারে এবং নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়নে অনতিবিলম্বে শপথ আয়োজন করা না হলে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথের আয়োজন করা হবে। মঙ্গলবার নগর ভবনে আন্দোলনরত নেতাকর্মীদের প্রতি সংহতি জানিয়ে তিনি একথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, মেয়রের চেয়ারে কে বসবে তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ঈদ সামনে রেখে আজ থেকে আন্দোলন স্থগিত করলেও দাবি আদায় না হলে ঈদের পর আবারও আন্দোলনের ঘোষণা দেন ইশরাক হোসেন। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে মামলা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গত ২৭ মার্চ সেই মামলার রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। তার ১ মাস পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টালবাহানায় ঝুলে যায় তার শপথ গ্রহণ।
আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে। এবং আপনারা দেখেছেন তারা আইনের আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না। তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায় দায়িত্ব কে নিবে? ৮ বছরেও ক্ষতিপূরণ পায়নি সাতক্ষীরার তালার পাখিমারা বিলের জমির মালিকরা। তারা বলছেন কপোতাক্ষ নদের নাব্য রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে TRM প্রকল্প বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ দেননি তাদের। এতে জমি দখলে নিয়ে সেখানে আবারও ধান ও মাছ চাষ করছেন ক্ষতিগ্রস্তরা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কপোতাক্ষ নদের নাব্য রক্ষা এবং জলবদ্ধতা নিরসনে সাতক্ষীরা, যশোর ও খুলনার সংযোগ স্থলের পাখিমারা বিলে টাইডার রিভার ম্যানেজমেন্ট TRM বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা হয় 1562 একর জমি। 2015 সালে জুলাই থেকে এই কার্যক্রম চলে 2021 সাল পর্যন্ত। দীর্ঘ এই সময়ে জমির মালিকরা জমি ব্যবহারে কোনো সুযোগ পাননি। ক্ষতিপূরণ দেওয়ার দাবি জমি মালিকদের। অলরেডি আমাদের কপোতাক্ষনাথে ব্যাপক পলি জমছে, এটা কপোতাক্ষনাথ বন্ধ হবে এবং এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। জোয়ার পানি উঠতো এবং নামতো, এই কারণের জন্য নদীর নাব্যতা ফিরে পেয়েছিল। আমাদের এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ বেঁচে গিয়েছিল। খাল কাটা হয়েছে, এবার আমাদের এই ঘর বাড়ি জায়গা জমি গোরস্থানা সব এই TRM-এর ভিতরে চলে গেছে। এখন আমাদের ক্ষতিপূরণ দিতে চাইছিল, ক্ষতিপূরণ দেয়নি। তবে হাজার হাজার মানুষের উপকার হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। এখন আমাদের যদি এই ক্ষতিপূরণ দেয় সরকার, আমরা এখন থাকি একটা পল্লীতে, আমাদের কারোর কোনো জায়গা জমি নেই। জমির মালিক যারা, তারা কোনো টাকা পয়সা কিছুই পায়নি। 2 বছর টাকা আপনারা হয়তো দিয়েছেন, কিন্তু তা আমাদের সেই জমির কাগজপাতিতে আমাদের তা সদিয়ে গেছে, আমাদের কারোর কোনো কাজেই লাগেনি। পানি কমিটি ও সুশীল সমাজের নেতারা বলছেন TRM প্রকল্প নদ নদীগুলো ফিরে পেয়েছে নাব্য। দ্রুত প্রকল্পটি আবার চালু না হলে নাব্য হারাবে কপোতাক্ষ নদ, চরম দুর্ভোগে পড়বে স্থানীয়রা। বকেয়া টাকা এবং বর্তমান হারিয়ার টাকা দিয়ে এই কপোতাক্ষের এই TRM চালু করে এই এলাকায় 60 থেকে 70 লক্ষ মানুষের জীবন ফিরিয়ে আনার জন্য দাবি রাখছি সরকারের প্রতি। যা বিগত সরকার এই টাকাগুলো না দেওয়ার কারণে এই জমির মালিকগুলো 6000 বিঘা জমির মালিকগুলো আজকে অনাহারে অর্ধাহারে থাকে। ক্ষতিপূরণের অর্থ আদায়ে ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগের কথা বলছে জেলা প্রশাসক। যেহেতু তাদের জমি এখানে ব্যবহার করা হয়েছে, তো ক্ষতিপূরণ পাওয়াটা তাদের একটা ন্যায়সঙ্গত অধিকার আছে এবং সে অধিকার কি করে আসলে আমরা এস্টাবলিশ করতে পারি, তো সেজন্য আমি আমার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব। জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ নির্ধারিত হয়েছিল 40,46,912 টাকা। প্রথম 2 বছর কিছু অর্থ দিলেও পরবর্তী 4 বছরের 29,88,74,148 টাকা এখনো বকেয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। রাত 2টার দিকে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বিজিবি জানায় ধোবাউড়ার মুন্সিপাড়া এলাকার সীমান্ত দিয়ে এক শিশু ও 3 নারী সহ 12 জনকে প্রবেশ করানো হয়। অপরদিকে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত দিয়ে এক শিশু ও 9 নারীকে পুশ-ইন করা হয়। আটক ব্যক্তিরা জানান গত 24 মে গুজরাট থেকে সেখানকার পুলিশ তাদের আটক করে। এরপর বিভিন্ন সময় তাদের মারধর করা হয়, এমনকি তাদের কাছ থেকে মোবাইল, আইডি কার্ড ও আধার কার্ড সহ যাবতীয় কাগজপত্র ও মালামাল রেখে দেয়। তারা আরও জানান তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, সিরাজগঞ্জ ও খুলনা জেলায়। 2004 সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা বাণিজ্য করতেন। এক পর্যায়ে ভারতীয় নাগরিকত্ব পান, তবে হুট করে অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট। খামার ও দেশীয় সব ধরনের গরু উঠেছে হাটে। ঘুরে ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা। পছন্দ হলে কিনেও নিচ্ছেন কেউ কেউ। বিস্তারিত মুবাশির আহমেদের রিপোর্টে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকার হাটগুলোতে পশু বিক্রি শুরু হয়েছে। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন স্থানে কোরবানি পশুর হাট বসেছে 21টি। রাজধানীর তেজগাঁও, কলোনি বাজার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে অস্থায়ী কোরবানি পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু এসেছে। খামারের বড় গরুর পাশাপাশি মাঝারি ও ছোট দেশীয় গরুও উঠেছে হাটে। তবে হাটে পর্যাপ্ত পশু থাকলেও অলস সময় পার করছেন ব্যবসায়ীরা।
আমাদের আসলে আমাদের নিজস্ব ফার্মের গরু এগুলা। এই যে রাজা দেখতেছেন, এই রাজার দাম ধরছি আমরা 7.5 লাখ টাকা, আর এটার নাম হচ্ছে মন্টু, এটা ধরছি আমরা 6.5 লাখ টাকা দাম। আমাদের মনে হয় অনেক টাকা লস। এখন আল্লাহ দিলে সামনে আর 2টা দিন আছে, এই 2টা দিনের ভিতরে আল্লাহ দিলে আমাদের কিছুদিন দেয়, তাহলে মনে হয় আল্লাহ ওটা নিয়ে আমরা মনে হলো চলে যাব। দাম দর হয় যে গরু আমার দেশের বাড়ি থেকে 1,20,000, এখানে 80, 90, 100, 105 চালান দাম হয় না, তাই জন্য গরু ছাড়ি নেই। হালচাল বুঝতে এরই মধ্যে হাটে ঢু মারতে শুরু করেছেন ক্রেতারাও। গরু তো আসলে আমরা পছন্দ বা বাজেট দিয়ে, পছন্দটা হিসাব আছে, কিন্তু বাজেট দিয়ে তো আর গরু কেনা সম্ভব হবে না আর কি। অনেক সময় বাজেটে হয় না আর কি। তাই ওই হিসেবে আমরা চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ যে একটা মোটামুটি টাইপের একটা গরু নেওয়ার জন্য। এখন দুটি কিনতে পারে নেইকা, আর যারা গরু নিয়ে আসছে ঢাকায় এরা মোটামুটি এখনো দাম ছাড়তেছে না। এদিকে রাজধানীর পশুর হাটগুলোর সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বের হন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় দেশীয় গরু কেনাবেচায় সবাইকে উৎসাহী হওয়ার আহ্বান জানান। দেশীয় জাতের গরুগুলো যেগুলো আছে সেগুলোর দিকে একটু আপনারা ফোকাস করবেন, তাহলে মানুষ যেন উৎসাহিত হয়। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে হাট ও তার আশেপাশের সড়কের নিরাপত্তা ব্যবস্থা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ পরিষ্কারের কাজ করেছে 19 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজির তালতলা ক্লাব এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মেজর SM সাকিব আজওয়াত জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে ডিএনডি প্রকল্পের অভ্যন্তরীণ কিছু কিছু এলাকায় পানি জমলে 24 ঘন্টার মধ্যে তা অপসারণ করা হয়েছে। প্রকল্পের সুফল সব সময়ের জন্য ভোগ করতে চাইলে খালগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে, যাতে করে ময়লা ফেলে খালগুলো ভরাট না করা হয়। এছাড়া ডিএনডি প্রকল্পের বাইরে কিছু এলাকা রয়েছে যেগুলো নারায়ণগঞ্জের অন্তর্ভুক্ত, যেমন ফতুল্লা, লালপুর, ইসদাইর ও গাবতলী এলাকাগুলো নিচু হওয়ার কারণে এসব এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। এসব এলাকা প্রকল্পের অন্তর্ভুক্ত নয় বলেও জানান তিনি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি দেখতে মাঠে নেমেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরে নগরীর সদর রোডে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের সাথে কথা বলেন। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা কাম্য নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক গণসংবর্ধনায় তিনি এই দাবি জানান। এর আগে তিনি ওসমানী বিমানবন্দরে গিয়ে পৌঁছালে তাকে তার নির্বাচনী এলাকা জকিগঞ্জ কানাইঘাট থেকে হাজারো জনতা স্বাগত জানায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন তাঁতিদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে শহীদ রাষ্ট্রপতির বাড়িতে এক অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। নরসিংদীতে শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছে চিনিশপুর ইউনিয়ন বিএনপি। চিনিশপুর ঈদগাহ মাঠে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এদিকে নরসিংদীতে শতাধিক চিকিৎসক নিয়ে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ রোগের আপডেট ম্যানেজমেন্ট বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। এতে প্রধান অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম।
যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ। সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একনেকে অনুমোদন হওয়া নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পটির ফাইল বর্তমানে রেল মন্ত্রণালয়ে আটকে রয়েছে। হবিগঞ্জ লাখাই নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ অংশের কাজ শুরুর দাবিতে এবার মানববন্ধন করেছে জেলা বিএনপি সহ সর্বস্তরের মানুষ। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। সড়কটি উন্নয়নকল্পে 2023-24 অর্থ বছরে 661 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু হবিগঞ্জ অংশ প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাজেট প্রণয়নে কারো পদাঙ্ক শতভাগ অনুসরণ করা হয়নি, দাবি অর্থ উপদেষ্টার। ঋণ নিয়ে ঋণ পরিশোধের দুষ্ট চক্র থেকে বের হতে চায় সরকার, বললেন পরিকল্পনা উপদেষ্টা। সরকারের স্থায়িত্বের জন্য 70 অনুচ্ছেদ প্রয়োজন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর অভিমত। প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ। আদালতের নির্দেশ অনুযায়ী দক্ষিণ সিটির মেয়রের শপথ গ্রহণ করাতে ইশরাক হোসেনের আহ্বান, ঈদের জন্য কর্মসূচি সাময়িক মুলতবি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।